অনেক অপেক্ষার পরে স্কুইড গেম সিজন 3 চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। যেহেতু তোমরা স্কুইড গেম 3 দেখতে এসেছো, তার মানে আমি ধরেই নিলাম যে তোমরা স্কুইড গেম সিজন 1 এবং সিজন 2 দেখে ফেলেছো অলরেডি। তার মানে স্কুইড গেম এবং তার ক্যারেক্টার সম্পর্কে তোমাদের সবকিছুই জানা। তো আমি সেভাবে এক্সপ্লেইনটা করছি, কোনো স্পয়লার না দিয়ে আর একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিজন 2 এর শেষে আমরা দেখেছিলাম গিহন কিছু প্লেয়ারকে নিয়ে ফ্রন্টম্যানদের বিরুদ্ধে লড়াই করেছিল। সোলজার এবং প্লেয়ারদের মধ্যে অনেক গোলাগুলি হয়, যাতে অনেক সোলজার মারা গিয়েছিল, সাথে অনেকগুলো প্লেয়ারেরও মৃত্যু হয়। ফাইটের শেষের দিকে প্লেয়ার 388 ম্যাগাজিন নিতে এসেছিল প্লেয়ার রুমে, কিন্তু প্লেয়ার রুমের মধ্যে সে এতটাই ভয় পেয়ে যায় যে আর তার যাওয়া হয় না ফিরে। অনেকগুলো ম্যাগাজিন তো সে কালেক্ট করে নেয়, কিন্তু সেটা নিয়ে আর যেতে পারে না, ভয় পেয়ে এক কোণে গিয়ে বসে থাকে। আর যার কারণে গিহুন সহ বাকি সবাই ধরা পড়ে যায় ওদের হাতে। গিহুনের চোখের সামনেই তার বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। তারপর গিহুন ছাড়া বাকি সবাইকে সোলজাররা মেরে ফেলে। তখন একজন সোলজার এসে প্লেয়ার 246কে গুলি করতে বলে। সে বলে যে আমার একটা ছোট্ট মেয়ে আছে। তখন সেই সোলজারটা প্লেয়ার 246কে মাথায় গুলি না করে এক পাশে গুলি করে। এরপর তার কাছে গিয়ে বলে বেঁচে থাকতে চাইলে সে যেন চোখ বন্ধ করে রাখে। এরপর সেই সোলজার প্লেয়ারকে স্ক্যান করে তাকে মৃত ঘোষণা করে। যেহেতু প্লেয়ার 246 মারা যায়নি, তাই তার শরীর থেকে অর্গানগুলো সংরক্ষণ করা যাবে। তো প্ল্যান অনুযায়ী কয়েকজন সোলজার মিলে ওর বডিতে একটা কফিনে করে নিয়ে আসে অপারেশন রুমে। যে সোলজারটা প্লেয়ার 246কে গুলি করেছিল ওর নাম হলো নয়েল। নয়েল এই গেমে জয়েন করার আগে প্লেয়ার 246কে দেখেছিল বাহিরে হাসপাতালে তার মেয়ের সাথে। তাই নয়েল প্লেয়ার 246কে বাঁচানোর চেষ্টা করছে। নয়েল অর্গান কালেক্ট করা একজন সোলজারকে বলে, আমি তোমাদের সাথে হাত মেলাতে চাই, এই জন্য তোমরা এই কাজগুলো কিভাবে করো সেটা আমার জানা খুবই প্রয়োজন। এর জন্য আমি অপারেশন থিয়েটারে যেতে চাই। তারপর পরই দেখা যায় কয়েকজন সোলজার চলে আসে প্লেয়ার রুমের মধ্যে একটা কফিন হাতে করে। অন্য প্লেয়াররা দেখে হতবাক হয়েছে যে এটা আবার কার কফিন আর প্লেয়ার রুমের মধ্যে কেন আনলো। তারপর ভয়ে ভয়ে যায় সেটার কাছে। সেটার ঢাকনা খুললেই দেখতে পায় যে ওটার ভেতরে গিহুনকে রাখা হয়েছিল। তবে গিহুন এখনো জীবিতই আছে, সে এখনো মারা যায়নি। অন্যদিকে পুলিশ অফিসার জুনহো তার টিম নিয়ে এখন পর্যন্ত গেম খেলা সেই আইল্যান্ডের খোঁজ করে যাচ্ছে। তবে গতকাল রাতে তাদের টিমের ড্রোন অপারেটর কোনোভাবে গায়েব হয়ে গেছে। আর ড্রোন অপারেটরকে ছাড়া তারা কোনোভাবেই আইল্যান্ড সম্পর্কে জানতে পারবে না। ওরা কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না যে ড্রোন অপারেটরের সাথে কি হয়েছে। তখনই পাশ থেকে ক্যাপ্টেন পার্ক বলে ওঠে, হয়তোবা ড্রোন অপারেটরটা বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল রাত্রেবেলাতে, আর হয়তোবা সে এতটাই মাতাল হয়ে গিয়েছিল যে সে বোট থেকে পড়ে যায়। এই অবস্থাতে ওরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর আবার আরেকজন নতুন ড্রোন অপারেটরকে আনার জন্য ওরা কিনারার দিকে যাত্রা শুরু করে। সেই বোটটা থেকে কিছুটা দূরেই ওই ড্রোন অপারেটরকে ভেসে থাকতে দেখা যায়। মূলত ক্যাপ্টেন পার্কই তাকে রাতের বেলা আক্রমণ করে পানিতে ফেলে দিয়েছিল, যে কাহিনীটা আগের সিজনে দেখানো হয়েছিল। এদিকে গিহুনের জ্ঞান ফিরে আসলে সে জানতে পারে তার সাথে যতজন বিদ্রোহ করেছিল সবাই মারা পড়েছে, শুধু হিউনজু, ডাইজো এবং সে নিজে বেঁচে আছে। এই কথাটা শুনে অনেক ভেঙে পড়ে গিহুন, আর মনে মনে ভাবতে থাকে এটা তার জন্যই হয়েছে। সে যদি এই বিদ্রোহটা না করতো তাহলে এখনো ওই প্লেয়ারগুলো জিন্দাই থাকতো। তারপর পরই প্লেয়ার রুমের মধ্যে চলে আসে পিঙ্ক সোলজার, আর বলতে থাকে গত রাত্রে যে বিদ্রোহটা হয়েছিল সেখানে মারা গেছে 35 জন প্লেয়ার। এখন এই খেলায় আর মাত্র 60 জন প্লেয়ার বাকি আছে, আর সেই অনুযায়ী প্রত্যেকটা প্লেয়ার এখন 550 মিলিয়ন করে পাবে। এটা শুনে সবাই মনে মনে খুশিই হয়। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ওরা যদি মারা না যেত তাহলে ওদের প্রাইজ মানিটা এতটা বেড়ে যেত না। এর পরবর্তী গেমটা খেলা হবে কিনা সেটার জন্য ভোটিং শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জুনহোর সাথে থাকা ক্যাপ্টেন পার্ক কল করে ফ্রন্টম্যানকে, স্যার আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে, ওরা নতুন আরেকজন ড্রোন অপারেটরকে হায়ার করতে চাচ্ছে, যাতে ওরা আইল্যান্ডটা খুঁজে বের করতে পারে। ওদের মূল উদ্দেশ্য আপনার কাছ পর্যন্ত পৌঁছানো। তখন ফ্রন্টম্যান বলো, যে করেই হোক ও যেন এই আইল্যান্ড কোনোভাবেই খুঁজে না বের করতে পারে। যতক্ষণ গেম শেষ না হচ্ছে ততক্ষণ যেন কোনোভাবেই এর আশেপাশেও না আসতে পারে। আর এটার দায়িত্ব তোমার পার্ক। আর যদি ওখানে এমন কিছু ঘটে যে তুমি দেখছো আর তুমি কন্ট্রোল করতে পারছো না, তখনও সেখানে থাকা সবাইকে তুমি মেরে দিবে। সেই বোটে থাকা পুলিশ অফিসার জুনহো কিন্তু এই ফ্রন্টম্যান ইনহোর ছোট ভাই। যদিও সে তার ছোট ভাই, কিন্তু কোনো উপায় তো নেই ওর কাছে। এই গেমটা ডিসকভার হলে অনেক ঝামেলা হয়ে যাবে। এর জন্য আউট অফ কন্ট্রোল হলে সবাইকে মেরে ফেলতে বলে দেয় সে। এদিকে প্লেয়ার রুমের মধ্যে চলছিল ভোটিং, যেখানে এটা ডিসাইড হবে যে নেক্সট গেমটা খেলা হবে কি হবে না। কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় ভোটিং, আর জিতে যায় টিম ও। তার মানে নেক্সট গেমটা খেলা হবে আগামীকাল সকালবেলা শুরু হবে নেক্সট গেম। অন্যদিকে দেখা যায় প্ল্যান অনুযায়ী নয়েল চলে আসে অপারেশন থিয়েটারে সেই সোলজারদের সাথে। কিছুক্ষণ ওদের সাথে কথাবার্তা বলার পর নয়েল ওদের টাস্কটা গেইন করে ফেলে। তারপর যখনই ডক্টর ওর অর্গানটা বের করার জন্য ওর পেটে ছুরির বসাতে যাবে, ঠিক তখনই নয়েল সেখানে থাকা বাকি সোলজারদের উপর আক্রমণ করে দেয়। চোখের পলকেই সেখানে থাকা সকল সোলজারকে মেরে ফেলে নয়েল, তবে ছেড়ে দেয় ডাক্তারকে। আর তাকে বলতে থাকে যে প্লেয়ার 246কে বাঁচিয়ে দাও তুমি। যদি তুমি এটা করতে পারো তাহলে তোমাকে বাঁচিয়ে দেব, আর না হলে তোমাকেও মরতে হবে এই বাকি সোলজারদের মতোই।
প্লেয়ার রুমের মধ্যে খাবার দেওয়ার পরে প্লেয়ার 149 আর তার ছেলে প্লেয়ার 7 চলে আসে গিহুনকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন প্লেয়ার 7 বলে সবকিছুই হয়েছে ডাইহুর জন্য, কারণ ডাইহু ম্যাগাজিন নিতে আসার পরে ভয় পেয়ে লবিতে এক কোণে বসেছিল। সে যদি সঠিক সময়ে ম্যাগাজিনগুলো নিয়ে যেত তাহলে হয়তো আমরা জিতে যেতাম। এই ব্যাপারটা শুনে গিহুন ভাবতে থাকে যে কথা তো সত্য, ওদেরকে হার মানতে হয়েছে কারণ তাদের কাছে কোনো রকমের কোনো ম্যাগাজিন ছিল না। ঠিক এজন্যই সে ডাইহুর উপর অনেক রেগে যায়। সে ভাবতে থাকে ডাইহুর জন্যই সবাই মারা গেছে, আর ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। অন্যদিকে ওসব বোটে চলে আসে জুনহোর সাথে দেখা করার জন্য। সে এসেই কিছুক্ষণ কথাবার্তা বলার পরে তারপর বলে ওঠে যে তার সন্দেহ হচ্ছে ক্যাপ্টেন পার্কের ওপর, কারণ যে রাতে ড্রোন অপারেটর গায়েব হয়ে গিয়েছিল সেই রাতে আমি কিছু একটা পানিতে পড়ার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আর আমি যখন সেটা দেখার জন্য বাইরে যাই তখন ক্যাপ্টেন পার্ককে সেখানে দেখি, আর তখন ক্যাপ্টেন পার্কের হাতে একটা স্ক্রু ড্রাইভার ছিল। তো আমার এটাই মনে হচ্ছে ক্যাপ্টেন পার্কই ড্রোন অপারেটরকে মেরে পানিতে ফেলে দিয়েছে। তবে জুনহো উসোকের কথা একদমই বিশ্বাস করে না, কারণ ক্যাপ্টেন পার্ক একদিন তার জীবন বাঁচিয়েছিল, আর সে কেনই বা ড্রোন অপারেটরকে মারবে, তার এখানে কি স্বার্থ রয়েছে। সাথে উসোকে এটাও জানায় যে আজ থেকে এই বোটে আর কোনো রকমের কোনো ড্রিঙ্কস করা যাবে না। এদিকে পরদিন সকালে আবারও গেম শুরু হয়ে যায়। সবাই লাইন ধরে গেম এরিনায় চলে আসে। সেখানে বড় একটা কাঁচের বলের মধ্যে সবার জন্য লাল এবং নীল একটা করে বল রয়েছে। সেখান থেকে সবাইকে একটা করে বল নিতে বলা হয়। সেখানে গিয়ে মেশিনটা স্পিন করলে একটা করে বল বেরিয়ে আসবে। তো প্রত্যেকটা প্লেয়ারই তেমনই করে। কোনো প্লেয়ার পায় লাল বল এবং কোনো প্লেয়ার পায় নীল বল। সেই কাঁচের বাক্সটার মধ্যে সমান সমান বলই রাখা হয়েছিল। আর এভাবেই প্লেয়াররা দুইটা দলে ভাগ হয়ে যায়। সবার নেওয়া হয়ে গেলে গিহুনের জন্য একটা লাল বল পড়ে থাকে। তারপর গিহুন সেই লাল বলটাই নিয়ে নেয়। এক পাশে লাল বলের প্লেয়ার এবং অন্য পাশে নীল বলের প্লেয়ার, তাদের জার্সিটা ওই রকমই। তারপর পরে নীল প্লেয়ারদেরকে একটা করে বক্স দেওয়া হয় যেটার মধ্যে একটা করে চাবি রয়েছে, এবং লাল প্লেয়ারদেরকেও একটা করে বক্স দেওয়া হয় যেটার মধ্যে ছিল একটা করে চাকু। এরপর ম্যানেজার এই খেলার রুলসটা বলে দেয়। এই খেলার নামটা হচ্ছে হাইড অ্যান্ড সিক। নীল প্লেয়ারদের কাজ হবে তারা একটা গোলকধাঁধার মতো জায়গা আছে সেখানে গিয়ে লুকাবে। তাদের কাছে যে চাবি রয়েছে সেটা দিয়ে তারা গোলকধাঁধায় থাকা আর দরজাগুলো খুলতে পারবে, আর এভাবেই লুকিয়ে লুকিয়ে তারা নিজেদের জীবন বাঁচাবে। তবে তারা যদি এক্সিট খুঁজে বের করতে পারে তাহলে তারা বের হয়ে আসতে পারবে আর জিতে যাবে এই ম্যাচ। আর লাল প্লেয়ারদের কাজ হবে নীল প্লেয়ারদেরকে খুঁজে বের করে হত্যা করা। একজন লাল প্লেয়ার যদি একজনও নীল প্লেয়ারকে না মারতে পারে তাহলে সে ফেল বলে গণ্য হবে এবং মারা পড়বে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে এটাও একটা মৃত্যুর খেলা, বাঁচতে হলে তোমাকে মারতে হবে। এটা শোনার পরপরই সেখানে থাকা সকল প্লেয়ারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ম্যানেজার বলে, তোমরা যদি কেউ টিম পরিবর্তন করতে চাও তাহলে এখনই সময়। গেমটা শুরু হয়ে গেলে কিন্তু আর কেউ টিম পরিবর্তন করতে পারবে না। তোমার অপোনেন্ট টিমের কেউ যদি সহমত হয় তোমার সাথে টিম চেঞ্জ করার জন্য তাহলে তুমি এটা করতে পারবে। অন্যদিকে জুনহোরা চলে আসে পাশের একটা শহরে। সেখান থেকে নতুন আরেকটা ড্রোন অপারেটরকে হায়ার করে নেয় আর আবারও বের হয়ে পড়ে সেই আইল্যান্ডটাকে খোঁজার জন্য। তবে উসুক তখনও বোটে ফিরে আসে না। উসুক তখন জুনহোকে কল দিয়ে বলে, আমার সন্দেহ কখনো মিথ্যে হয় না, আমার মনে হচ্ছে ক্যাপ্টেন পার্ক কোনো না কোনো একটা ঝামেলা করছে। এর জন্য এটাই ভালো হবে যে আমি কিনারা থেকে এটার তদন্ত করি। যদি কিছু পাই তাহলে তোমাকে অবশ্যই জানাবো। আর একটা কথা মনে রেখো, আমার সন্দেহ কিন্তু ভুল হয় না। এই জন্য ক্যাপ্টেন পার্ককে তুমি সবসময় চোখে চোখে রাখবে। ওর সাথে কথা বলা শেষ করে জুনহো আবার তার টিম নিয়ে বের হয়ে পড়ে আইল্যান্ডটা খোঁজার উদ্দেশ্যে। আর উসুক লোকাল একজন সাথীকে নিয়ে ক্যাপ্টেন পার্কের সম্পর্কে খোঁজখবর করতে শুরু করে। এদিকে গেম এরিনাতে প্লেয়াররা টিম এক্সচেঞ্জ করার জন্য একে অপরকে খুঁজতে থাকে। মিউঙ্গি তার একসময়ের প্রেমিকা জুনহুকে তার সাথে টিম পরিবর্তন করতে বলে, কারণ জুনহি ছিল প্রেগনেন্ট আর সে কাউকে হত্যা করতে পারবে না, এটা খুব ভালো করেই জানে সে। এই জন্য মিউঙ্গি তাকে নীল ড্রেসটা নিয়ে লাল ড্রেসটা দিতে বলে। সাথে ওকে এটাও প্রমিস করে যে একজন প্লেয়ারকে হত্যা করে আমি তোমাকে খোঁজার উদ্দেশ্যে চলে আসব, তোমাকে এবং বাচ্চাকে সুরক্ষিত আমি রাখবই। এদিকে প্লেয়ার 7 তার মাকে বলে যে এবার আর আমাদের একসাথে খেলা হবে না মা, একসাথে গেমটা খেললে আমাদের দুজনেকে মরতে হবে। এখানে প্রত্যেকেই নিজের জীবন বাঁচানোর জন্য আরেকজনকে হত্যা করতে পরোয়া করবে না। তাই প্লেয়ার 7 তার মায়ের সাথে জার্সিটা চেঞ্জ করে লাল টিমে চলে আসে, যেন সে তার মাকে অন্য রেড প্লেয়ারের হাত থেকে বাঁচাতে পারে। আর ডাইহু পড়েছিল নীল টিমে, তার মানে তাকে লুকাতে হবে। সে লাল টিমের কোনো প্লেয়ারের সাথে এক্সচেঞ্জ করার জন্য প্লেয়ার খুঁজতে থাকে, তবে কেউই এক্সচেঞ্জ করতে রাজি হয় না। আর এই গোটা সময়টায় গিহুন ডাইহোর দিকে তাকিয়েছিল রাগী চোখে। ঠিক তখনই সেখানে চলে আসে ডাইহো এবং অনেক রাগ দেখায় গিহুনকে। সেদিন যা কিছু হয়েছিল তার জন্য সবটুকু তো আমি দায়ী নয়, আর আমরা কোনোভাবেই সেদিন জিততে পারতাম না। আমি যেটা করেছি এখানে আমার কোনো ভুলই নেই। আর সোলজারদেরকে মারা প্লেয়ার ছিল তোমার, তার মানে যে প্লেয়ারগুলো মারা গেছে ওরা তোমার জন্য মারা গেছে, আমার জন্য না। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় গেম। এর পরপরই নীল প্লেয়ার চলে আসে গোলকধাঁধার মধ্যে। ওদের লুকানোর জন্য 2 মিনিট সময় দেওয়া হয়, আর টোটাল গেমের টাইম হচ্ছে 30 মিনিট। এই 30 মিনিট ওদেরকে লাল প্লেয়ারের হাত থেকে বেঁচে লুকিয়ে থাকতে হবে অথবা এক্সিট খুঁজে বের করতে হবে। আর লাল প্লেয়ারদেরকে এই 30 মিনিটের মধ্যে একজন নীল প্লেয়ার খুঁজে বের করে তাদেরকে হত্যা করতে হবে।
নীল প্লেয়ারদেরকে লুকানোর জন্য 2 মিনিট সময় দেওয়া হয়। নীল প্লেয়াররা দ্রুত লুকাতে শুরু করে। এদিকে লাল প্লেয়ারদের মধ্যে মিউঙ্গি নামের এক প্লেয়ার চলে আসে প্লেয়ার 333-এর কাছে। এসেই ওকে বলে যে চলো আমরা একসাথে খেলি এই গেমটা। আমরা দুজনে মিলে নীল প্লেয়ারদেরকে খুঁজবো আর হত্যা করব। এতে সহজেই আমরা দুজনেই জিততে পারবো। এই কথাটা শুনে প্রথমে একটু চিন্তায় পড়ে যায় মিউঙ্গি। তারপর অনেক চিন্তা ভাবনা করার পরে সে প্লেয়ার 124-এর সাথে হাত মিলায়। ওরা দুজনে মিলে প্লেয়ারদেরকে মারবে। অন্যদিকে দেখা যায় জুনহির শারীরিক অবস্থা খুবই খারাপ। তার বাচ্চা ডেলিভারির সময়টা প্রায় হয়ে গেছে। আর এই ব্যাপারটা দেখে প্লেয়ার 149 চলে আসে ওকে সাহায্য করার জন্য। তারপরই সেখানে হিউনজো চলে আসে এবং ওদেরকে সাহায্য করতে চায়। তোমরা যদি আগের সিজনগুলো দেখে থাকো তাহলে সেখানে দেখবা যে এরা এর আগেও একসাথে খেলেছে। তারপর ওরা তিনজনে একসাথে যেতে থাকে। লুকানোর জন্য 2 মিনিট সময় শেষ। তারপরই লাল প্লেয়াররা গোরখধাঁধার মধ্যে ঢুকতে শুরু করে। তখন গিহুন বলতে থাকে সবকিছু তোর জন্য হয়েছে। গিহুনের মতে ডাইহু হচ্ছে আসল কালপ্রিট আর ওর জন্যই সবাইকে মরতে হয়েছে, সাথে তার বন্ধুকেও। যেহেতু ডাইহু ব্লু টিমে আছে এর জন্য গিহুন ডিসাইড করে নেয় যে সে তাকেই হত্যা করবে। লাল প্লেয়াররা ভেতরে ঢুকেই নীল প্লেয়ারদেরকে খুঁজতে শুরু করে দেয়। তবে গিহুন শুধু ডাইহুকেই খুঁজছিল। পুরো গোলকধাঁধার মধ্যে একটা লুকোচুরির খেলা শুরু হয়ে যায়। নীল প্লেয়াররা নিজেদের জীবন বাঁচানোর জন্য ভয়ে পালাতে থাকে আর লাল প্লেয়াররা তাদেরকে হত্যা করার জন্য ওদের পিছে পিছে দৌড়াতে থাকে। আসলে লাল প্লেয়ারদেরকেও নীল প্লেয়ার মারতে হবে, কারণ যদি তারা না মারে তাহলে তাদের নিজেকেই মরতে হবে। তার মানে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে মারতেই হবে। এদিকে একটা দরজা খোলার সময় হিউনজু লক্ষ্য করে দেখতে পায় গোলকধাঁধার দরজাগুলো খোলার জন্য 3 ধরনের চাবির প্রয়োজন। কিছু দরজা গোল চাবি দিয়ে খোলা যাবে, কিছু দরজা চতুর্ভুজ এবং কিছু দরজা ত্রিভুজ দিয়ে খোলা যাবে। সৌভাগ্যবশত তাদের 3 জনের কাছে 3 ধরনের চাবি রয়েছে। আর ঠিক এই কারণে ওরা সবগুলো দরজাই অনায়াসেই খুলতে পারবে। ও যখন এসব কথা বলছিল তখন বাকি দুজন ওদের চাবিগুলো দিয়ে দেয় ওকে, কারণ চাবিগুলো যদি তার কাছে থাকে তাহলে দরজাগুলো খুলতে খুবই সুবিধা হবে। প্লেয়ার 333 এবং প্লেয়ার 124 একসাথে হয়ে খেলছিল। ওরা খুঁজতে খুঁজতে হঠাৎ করে একজনকে পেয়ে যায়। তারপর ওকে ছুরিকাঘাত করে ধর্ষাই করে ফেলে। তখন প্লেয়ার 124 যায় ওকে মারার জন্য, কিন্তু প্লেয়ার 333 বলছে না, এভাবে মারলে তো হবে না। একে মারার পর তুমি যে আমাকে সাহায্য করবে তার কি গ্যারান্টি আছে? তো এটার জন্য আমরা দুইজনে একসাথেই চাকু ঢোকাবো শরীরের মধ্যে, আর সেটা করাতে আমাদের আধা আধা কাজ হবে। এখানে থাকা একজনকে হত্যা করার পর ওদের দুজনকে মিলিতভাবে আরও একজনকে হত্যা করতে হবে, তাহলে তারা দুজনে এই গেমটা জিতে যাবে। অন্যদিকে পালাতে গিয়ে দেখা যায় জুনহি পড়ে যায় এবং পায়ে আঘাত পায়, আর সে ছিল প্রেগনেন্ট। এর জন্য ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে একজন লাল প্লেয়ার। সে এখানে এসেই বলতে থাকে আমি শুধু ওকে হত্যা করেই চলে যাব, তো প্লিজ তোমরা একটু কোঅপারেট করো। তবে হিউনজোর কোনো কথাই শোনে না আর ওর সামনে এসে দাঁড়ায়, কারণ সে জুনহিকে কথা দিয়েছে যে তাকে সে বাঁচিয়ে নেবে। তখন হিউনজু লাল প্লেয়ারটাকে চলে যেতে বলে, তবে লাল প্লেয়ারটা সেখান থেকে কোনোভাবেই যেতে চায় না আর ওদের উপরে আক্রমণ করে বসে। তখন বাধ্য হয়ে হিউনজু ফাইট করতে শুরু করে দেয় সেই লাল প্লেয়ারটার সাথে। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যেকার এই ফাইট। তারপর এক পর্যায়ে ধরাশায়ী করে ফেলে সেই লাল প্লেয়ারটাকে এবং হত্যাও করে। তারপর সেই চাকুটা নিজের কাছেই রেখে দেয় হিউনজু, আর আবার ওদের দুজনকে সাথে নিয়ে আগাতে থাকে। অন্যদিকে দেখা যায় প্লেয়ার 333 এবং প্লেয়ার 124 একসাথে আরও একজনকে হত্যা করে ফেলে। এতে তাদের দুজনেরই কিল পূর্ণ হয়ে গেল। তাদেরকে পাস ঘোষণা করে দেওয়া হয়। তবে প্লেয়ার 124 বলতে থাকে আমরা এখানে কেন থামবো? এখানে এমন তো কোনো রুলস নেই যে একজন শুধু একজনকেই মারতে পারবে। আমাদের যতজনকে ইচ্ছে আমরা ততজনকে মারতে পারবো। এই জন্য ওরা দুজন মিলে ডিসাইড করে যে সামনে যেই নীল প্লেয়ারই আসবে তাদেরকেই হত্যা করবে ওরা। আর আমরা যখন নীল প্লেয়ারদেরকে মারবো তখন লাল প্লেয়ারদের সংখ্যার তুলনায় নীল প্লেয়ারদের সংখ্যা অনেক কমে যাবে। এতে লাল প্লেয়াররাও প্লেয়ার মারার জন্য কাউকে খুঁজেই পাবে না। তার মানে ওরাও এলিমিনেট হয়ে যাবে গেম শেষ হলে। প্লেয়ার যত কমবে ততই আমাদের লাভ। তবে প্লেয়ার 333 তার প্রেমিকা জুনহিকে খুঁজতে শুরু করে। সে জুনহিকে কথা দিয়েছিল যে তাকে খুঁজে বের করে তাকে রক্ষা করবে। অন্যদিকে দেখা যায় জুনহির বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে গেছে। এই জন্য জুনহিকে নিয়ে একটা রুমের মধ্যে চলে আসে ওরা। তখন প্লেয়ার 149 জুনহির ডেলিভারিটা করানোর চেষ্টা করতে থাকে, আর হিউনজু দেখতে থাকে কোনো লাল প্লেয়ারের দিকে আসছে কিনা। অন্যদিকে প্লেয়ার নাম্বার 44 তার সঙ্গে 4 জন আরও প্লেয়ারকে নিয়ে এক্সিটের রাস্তা খুঁজছে। সে অন্যদেরকে বলে যে আমার মাঝে আধ্যাত্মিক শক্তি আছে, আমাকে সৃষ্টিকর্তায় পথ দেখে এক্সিটের কাছাকাছি নিয়ে যাবে। আর ওই 4 জন প্লেয়ারও বোকার মতোকে বিশ্বাস করে ওর পিছে পিছিয়ে যেতে থাকে। তারপর প্লেয়ার 44 একটা দরজার সামনে এসে বলে যে এই দরজার পিছনেই রয়েছে এক্সিট। সেই দরজাটা খুলে ভেতরে যায় প্লেয়ার 44। তারপর আস্তে করে বের হয়ে দরজাটা লাগিয়ে দিয়ে সেখান থেকে দৌড় লাগায়। ওখানে থাকা বাকি 4 জন প্লেয়ার কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে হলোটা কি, কেন সে দৌড় লাগালো। ঠিক তখনই দরজার ওপার থেকে চলে আসে প্লেয়ার 333 এবং 124। সাথে সাথে ওই 4 জনের মধ্যে থাকা দুজনকে মেরে ফেলে। সেখান থেকে দৌড়ে চলে আসে প্লেয়ার 44, আর দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে গিহুনের সামনে পড়ে যায়। তখন গিহুন তার দিকে এগিয়ে আসে।
এটা দেখে অনেক ভয় পেয়ে যায় প্লেয়ার 44 এবং বলে, আমি যখন পালাচ্ছিলাম তখন আমি ডাইহুকে দেখেছিলাম। ডাইহু ওর পায়ে আঘাত পেয়েছে, আর ডাইহু যেদিকে গেছে সেদিকে রক্তের চিহ্ন রয়েছে। এটা শুনে গিহুন প্লেয়ার 44কে ছেড়ে দেয় এবং যেতে থাকে ওই দিকেই। এতক্ষণে জুনহি একটা সন্তানও জন্ম দিয়েছে। জুনহির একটা মেয়ে বাচ্চা হয়। সেই বাচ্চাটা অনেক কান্না করছিল, আর এই কান্নার শব্দেই একটা লাল প্লেয়ার চলে আসে রুমের মধ্যে আর অ্যাটাক করে দেয়। সাথে সাথে হিউনজোকে প্রতিহত করে এবং ওর সাথে ফাইট করতে শুরু করে। ওদের ফাইট চলাকালীন সময় হিউনজোর পায়ের মধ্যে একটা চাকু ঢুকিয়ে দেয় সেই লাল প্লেয়ারটা। তবে অনেকক্ষণ লড়াই করার পরে হিউনজো লাল প্লেয়ারটাকে মারতে সক্ষম হয়। ওরা দুজনে লড়াই করতে করতে হিউনজো একটা রুমের মধ্যে চলে এসেছিল, আর এই রুমে ছিল আসলে এক্সিটটা দেখে তো অনেক খুশি হয়ে যায় হিউনজো, আর চলে আসে ওদের কাছে আর বলতে থাকে, আমি এক্সিটটা পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হয়ে যাব, তো চিন্তার কোনো কারণ নেই। ঠিক তখনই ঘটে যায় একটা ভয়ানক ঘটনা। পেছন থেকে কেউ একজন এসে হিউনজোর পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এটার অন্য কেউ না, প্লেয়ার 333। আর তার প্রেমিকা এবং তার সন্তানকে এতক্ষণ ধরে রক্ষা করছিল হিউনজো, আর তাকেই প্লেয়ার 333 মেরে ফেলল। প্লেয়ার 333 যখন জুনহি এবং তার সন্তানকে দেখে তখন দরজাটা আটকে দিয়ে বাইরে যায়, আর প্লেয়ার 124কে বলে এই রুমের মধ্যে আর কেউ নেই। আর হিউনজোর সাথে সাথেই মারা যায়। ওকে ধরে নিয়ে এরা দুজনে অনেক কান্না করছিল। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র হিউনজোর জন্য ওরা বেঁচে ছিল, আর সেই এক্সিটটা খুঁজেও নিয়েছিল। এখন ওরা জিতে যেত, কিন্তু সবকিছু ভেস্তে দিল প্লেয়ার 333, মানে জুনহির বয়ফ্রেন্ড। অন্যদিকে গিহুন রক্তের দাগ ফলো করতে করতে চলে আসে ডাইহুর পর্যন্ত। এসে দেখতে পায় ডাইহু একটা দরজার পিছনে লুকিয়ে আসে। তখন ডাইহু ওর কাছে অনেক করে ক্ষমা চাইতে থাকে। আমি সেদিন এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার পা আর একটুও লড়েনি। এখানে আমার কোনো দোষই নেই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর আমি কোনোদিন মেরিনে ছিলাম না, মেরিনে আমি চান্সই পাইনি কোনোদিন। শখের বসে আমি মেরিনের এই ট্যাটুটা করেছিলাম, আর আমি আপনাকে মিথ্যে বলেছিলাম যাতে আপনার স্বাদটা পাই। আমি আপনার সাথে থাকতে চেয়েছিলাম আর নিজেকে স্ট্রংও প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমি যখন ম্যাগাজিন আনতে যাই তখন অনেক ভয় পেয়ে যাই। আমি সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, এর জন্য অবশ্যই আমি নিজেও কষ্ট পাচ্ছি। তবে কে শোনে কার কথা? সাথে সাথেই গিহুনের উপরে ঝাঁপিয়ে পড়ে আর বলে সবকিছু তোর জন্যই হয়েছে। আর অনেক ভয় পেয়ে ডাইহু বারবার গিহুনকে সরি বলতে থাকে। তবে গিহুন ডাইহুকে হত্যা করেই দম নিবে। ঠিক তখনই ডাইহুর পকেটে থাকা লুকানো একটা ছুরি বের করে আঘাত করে গিহুনকে। অন্যদিকে দেখা যায় প্লেয়ার 125 সামনে চলে আসে প্লেয়ার 44-এর। বাঁচার জন্য প্লেয়ার 44 প্লেয়ার 125 মানে মিনসুককে আধ্যাত্মিক কথাবার্তা বলতে শুরু করে। মিনসু আসলে ছিল অনেক শাই এবং ইন্ট্রোভার্ট প্রকৃতির একজন মানুষ। তবে সে প্লেয়ার 124-এর থেকে থানোসের নেশার ঔষধের চিটটা পেয়ে গিয়েছিল, আর অনেক ভয় পেয়ে সে সেখান থেকে একটা ট্যাবলেট খেয়ে নিয়েছিল, আর এই জন্য সে অনেক নেশা বিভোর ছিল। আর সে প্লেয়ার 44-এর জায়গায় তাকে সবসময় বুলি করা প্লেয়ার 124-কে দেখতে পায়। এটাতে অনেক রেগে যায় মিনসু আর মেরে ফেলে প্লেয়ার 44-কে। এদিকে প্লেয়ার 149 এবং জুনহি দুজনে এক্সিটের দরজাটা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে একজন লাল প্লেয়ার চলে আসে। তবে এই লাল প্লেয়ারটা হলো 149-এর ছেলে। তখন প্লেয়ার 7 বলতে থাকে, আমি এখনো কাউকেই মারতে পারিনি মা, আমি মারা যেতে চলেছি। এই জন্য আমি যদি বেঁচে থাকতে চাই তাহলে এখান থেকে জুনহিকে আমার মারতে হবে। তবে তার মা কোনোভাবেই জুনহিকে মারতে দেবে না। ওকে মারার কোনো প্রয়োজন নেই বাবা, তুই আমাকে মেরে দে। আমার জীবন তো প্রায় শেষের দিকে, কিন্তু ওর জীবন তো মাত্র শুরু, কেবল ও বাচ্চা প্রসব করলো। এখন মারা গেলেও আমার কোনো দুঃখই থাকবে না, তো আমাকে হত্যা করে তুই এই গেমে পাস হয়ে যা। তবে প্লেয়ার 7 কিছুতেই তার নিজের মাকে মারতে পারবে না। ঠিক এই কারণেই সে জুনহিকে হত্যা করার জন্য আক্রমণ করে। যখনই সে জুনহিকে ছুরি দিয়ে আঘাত করতে যায় ঠিক তখনই মা পেছন থেকে একটা চাবি ঢুকিয়ে দেয় ওর পিঠের মধ্যে। প্লেয়ার 149 এবং প্লেয়ার 7 তাদের দুজনের কাছে আর কোনো পথই খোলা ছিল না। প্লেয়ার 7 তার মাকে হত্যা করতে চায়নি, আর প্লেয়ার 149 চায়নি তার সন্তান একজন সদ্য জন্ম হওয়া বাচ্চার মাকে হত্যা করুক। অন্যদিকে গিহুন আর ডাইহোর মধ্যে অনেকক্ষণ ধরে ফাইট চলছিল। অবশেষে গিহুন ডাইহোর গলা চেপে ধরে। সেই বিদ্রোহে যতজন মারা গিয়েছিল সবাই তোর জন্যই মারা গিয়েছে, সব দোষ তোর। আর এভাবেই গিহুন এক পর্যায়ে ডাইহোকে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যে খেলায় থাকা নির্দিষ্ট 30 মিনিট সময় শেষ হয়ে যায়। যেহেতু প্লেয়ার 7 কোনো নীল প্লেয়ারকে হত্যা করতে পারেনি, এজন্য সে এলিমিনেট হয়ে যায়। সোলজাররা এসে প্লেয়ার 7কে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে গিহুন মনে মনে ভাবতে থাকে, যা হয়েছে সেটা তো আমার জন্যই হয়েছে। যদিও আমি ডাইহুকে মারলাম, কিন্তু এটার জন্য পুরোপুরি তো আমিই দায়ী। হয়তোবা নিজের ওপর থেকে একটু দোষ কমানোর জন্য আমি ডাইহুকে এতটা ঘৃণা করতাম। তবে আমার মন তো জানে যে এখানে আসল কালপ্রিট কে। আমার বন্ধু সহ বাকি 35 জন প্লেয়ার আমার জন্যই মারা গেছে। নিজে নিজে এগুলো চিন্তা করে অনেক অনুতপ্ত হয়ে যায় গিহুন, আর নিজের গলায় নিজেই ছুরি ঢুকাতে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে পিঙ্ক সোলজাররা এবং ওকে নিজে নিজে মরতে বাধা দেয়। সাথে সাথে ওর মাথা মেরে ওকে সেন্সলেসও করে ফেলে। ওরা কোনোভাবেই গিহুনকে মরতে দেবে না।
এরপর কয়েকজন সোলজার এসে ইলুমিনেট হওয়া প্লেয়ারদেরকে মারতে শুরু করে। কিছুক্ষণ পরেই দেখা যায় এরা আসলে ভিআইপি। ওরা গেম দেখে অনেক মজা পেয়েছে, কিন্তু এবার গেমে এসে যে মজাটা পেল এত মজা কখনো পায়নি। কিছুক্ষণের মধ্যেই জিতে যাওয়া